দেখুন, রাতে ভার্সিটি আসতে পারবো না। জিনজিরা থেকে এখানে আসতে হেব্বি খরচা হয়। এখানে নয়, বেডরুমে এসো আমার। কিছু সমস্যা বেডরুম ছাড়া সমাধান করা যায় না। আরে যায়, সবখানেই যায়। তাহলে চলো ট্রাই করে দেখি। ভার্সিটির ফাঁকা জায়গায় তৃষা এই গরমের মধ্যে একটা মেয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলায় মাতোয়ারা। কে নাকি তাকে বলেছে এই গরমে এসব খেললে নাকি ডায়েট হয়, শরীর হলিউডের নায়িকাদের মতো জিরো ফিগার হয়। তাই সে আপাতত সেই চেষ্টাই করছে। এক কোণে কিছু ছেলে বাইকে বসে আড্ডা দিচ্ছে, তার কিছুটা দূরে প্রেম ফোন টিপছে, মাঝে মধ্যে আবার তৃষাকে দেখছে। এই মেয়ের কপালে দুঃখ আছে বিরাট। এমন বানরের মতো নাচন কুদন না করলে কি নয়। মন তো চাইছে যে আমার মধ্যে ছারপোকা ছেড়ে দিতে। যখন কামড় খাবে তখন বুঝবে নাচার মজা কেমন। কোণে আড্ডা দেয়া ছেলে দুটোর মধ্যে চিকন করে ছেলেটি বলল, দেখ হেব্বি মাল। কোন ডিপার্টমেন্ট রে? আমি কি জানি, যা গিয়ে নাম্বার জোগাড় কর। মনে হয় পাত্তা দিবে না, চালুমে লাগছে। কি বলিস? আমি রনি, এর থেকেও সুন্দরী মেয়ে আমার টাকায় কিনেছি। আমার মুতের স্পিডের থেকেও জলদি আমি মেয়ে মানুষকে বিছানায় আনতে পারি। বলেই দুজনে আবার হাসল। প্রেম উঠে দাঁড়াতে অঙ্কুর বলল, কই যাস ভাই? মুতের প্রতিযোগিতায় নামবো বুঝলি। দেখতে হবে না আমার স্পিড আলালের ঘরের দুলালকে টেক্কা দিতে পারে কিনা। অঙ্কুর জবাব দিল না, কেবল হেসে উঠে দাঁড়িয়ে ছেলে দুটোকে ডেকে বলল, এই ভাই চলো মতে আসি। রনি জিজ্ঞেস করলো, কই যাব? আরে সিপায় আসো না, পীড়িতের আলাপ করি। রনির তার বন্ধুকে না চাইতে উঠে আসতে হলো, কারণ সিনিয়র বলে কথা, অবাধ্য হলে জীবন তেজপাতা। রনি আর তার সাথের ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রেম হঠাৎ করে পিস্তলটা বের করে রনির কপালে ঠেকাতেই সে কেঁদে উঠল। ভাই, কি করেছি ভাই? এমন করছেন কেন? তোর মুতের স্পিডটা দেখালি না যে, তাই কষ্ট পেলাম। সোজা বুকে এসে লাগলো রে, জানে জিগার। রনির আর বুঝতে বাকি রইল না প্রেম ভাই যে সবটা শুনেছে। সে প্রেমের পা ধরে বসে ক্ষমা চাইতে প্রেম পা ছাড়িয়ে নিয়ে বলল, তুই যদি এখান থেকে এক চুল নড়িস তাহলে মূত্র বিসর্জন তো দূরের বিষয়, ওই মূল্যবান সম্পদও আর জায়গা থাকবে না। বলেই সে প্যান্টের জিপার খুলতেই অঙ্কুর হেসে দিল। তাকে রং রাঙিয়ে প্রেম রনিকে বলল, এই রনি, একটা গান ধর। গানের সুরে আমি আবার ভালো কাজ সারতে পারি, স্পিডটা আমারও বাড়ে। বলেই সে রনির গায়ের ওপর কাজটা সারল। রনি ভয়ে সবটা সহ্য করে নিল। জীবন বাঁচলেই হয়। কাজ যে শেষ করে প্যান্টের জিপার লাগাতে প্রেম হুমকির স্বরে রনিকে বলল, ওই তৃষা তোর মা লাগে। কি লাগে তোর? মা? হ্যাঁ ঠিক তাই। আর আজে বাজে কথা বলবি তো ওকে নিয়ে? না ভাই, জীবনেও না। বললে কি হবে? আপনি আর একবার খতনা করাইয়া দিবেন। দ্যাটস মাই বয়। এই অঙ্কুর, আমি 2 মিনিটে হাতটা ধুয়ে আসছি। তুই তৃষাকে গিয়ে বল আমার বাইকের সামনে গিয়ে দাঁড়াতে, ওর খবর বাসায় গিয়ে নিচ্ছি। জিনজিরার নেওয়াজ কুঠিরের ছাদে দাঁড়ালে বোঝা যায় এই পুরনো দালানের প্রতিটা ইট শত বছরের কাহিনী বয়ে বেড়াচ্ছে। ইটের গায়ে শ্যাওলা, কোথাও পুরনো রেলিংয়ে মরচে ধরেছে, তবু তার মধ্যেই রাজকীয়তার ছাপ। চারদিক জুড়ে বুড়িগঙ্গার বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে। বিকেলে আলো ধীরে ধীরে নরম হয়ে এসেছে। সূর্য পশ্চিমে হেলে পড়েছে, তার লালচে আভা মিশে গেছে আকাশের বেগুনি আর নীলের মাঝে। দূরে নদীর ওপরে ছায়া নেমে আসছে, পাখিরা ঝাঁক বেঁধে ঘরে ফিরছে। এই ছাদের কার্নিশে বসে আছে তৃষা আর প্রেমা। নিচে তাকালে দেখা যায় সরু গলি, ঘুজি, টিনের চাল আর ধোয়া ওঠা চায়ের দোকান। ওপরে কিন্তু অন্য জগৎ, একটা শান্ত স্নিগ্ধ গভীর আবহ। তৃষার খোলা চুল বাতাসের সঙ্গে দোল খাচ্ছে। প্রেমা তার পাশে দাঁড়িয়ে আছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ দিবে প্রেমা। তৃষাকে বলার পর সে সাহায্য করবে বলেছে। ছাদে নাচের অনুশীলন করেছে একটু আগেও। এখন একটু বিরতি, দুজনে মোটামুটি ক্লান্ত। আজকে প্রেমা বড়দের মতো কথা বলছে। সদ্য শেষ করা কোরিয়ান ড্রামার এমন হৃদয় বিদারক সমাপ্তি তার মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে। প্রেমা তৃষাকে বলল, দেখো সূর্যটা কেমন ডুবে যাচ্ছে।
সূর্য ঠিক ভালোবাসার মতন কখনো আলো দিয়ে যায়, উষ্ণতা দিয়ে যায়, তারপর হারিয়ে যায় অন্ধকারের ভেতর। কিন্তু তুমি কি খেয়াল করেছ না, সূর্য ডুবলেও আবার ভোরে ফিরে আসে। ভালোবাসাও তাই, হারালেও ফের জন্ম নেয়, হয়তো অন্য রূপে, অন্য মানুষের মাঝে। প্রেমা কিছুটা থেমে গভীর দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করলো, তাহলে কি তুমি বলতে চাইছো ভালোবাসা কখনো শেষ হয় না? হয় না, মানুষ শেষ হয়, সম্পর্ক শেষ হয়, সময়ও বদলায়, কিন্তু ভালোবাসার এই অনুভূতি সেটা থেকে যায় এক ধরনের অমর হয়ে। যেমন এই কুঠিরটা জরাজীর্ণ হলেও কত যুগের গল্প বাঁচিয়ে রেখেছে। প্রেমা মৃদু কণ্ঠে বলল, কখনো কখনো মনে হয় ভালোবাসা মানেই কেবল ব্যথা, যতটুকু পাই তার চেয়ে বেশি হারাই। তৃষা আকাশের দিকে তাকে বলল, না, ভালোবাসা মানেই দেয়া ব্যথাটা আসে কারণ আমরা প্রতিদান চাই। আমরা চাই সেটা আমাদের মধ্যে করেই টিকে থাকুক, কিন্তু ভালোবাসা তো স্বাধীন, ওকে বাধা যায় না। প্রেমা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, তুমি কি মনে করো কেউ আমাকে ঠিক ততটাই ভালোবাসতে পারে যতটা আমি পারি? তৃষা কিছুক্ষণ চুপ থেকে চোখ আকাশের দিকে তুলে জবাব দিল, হয়তো না, আবার হয়তো হ্যাঁ। ভালোবাসার হিসাব হয় না প্রেমা, তুমি যতটা দিবে সেটা তোমার, কেউ যদি কম দেয় সেটা তার, কিন্তু ভালোবাসার সত্যিটা হলো যতটুকুই হোক, যদি তা সত্যি হয় তাহলে সেটাই যথেষ্ট। তাহলে তুমি বলছো অসম্পূর্ণ ভালোবাসাই পূর্ণ? হয়তো, যেমন এই আকাশটা পুরোটা দেখা যায় না কখনো, তবু আমরা তার সৌন্দর্যে মুগ্ধ হই। ভালোবাসাও তেমনই প্রেমা, অসম্পূর্ণতার ভেতরেই পূর্ণতা লুকিয়ে থাকে। হাওয়া আরও জোরে বয়ে যায়, তাদের দুজনার চুল দুলে ওঠে। ছাদের বাতাস তখন একটু শীতল হয়ে এসেছে, সূর্য প্রায় অস্ত গেছে, বুড়িগঙ্গার ওপার থেকে ঘন অন্ধকার ধীরে ধীরে ভেসে আসছে। প্রেমা তখনও কার্নিশে বসে আঙুল দিয়ে শ্যাওলা ধরা ইট খুঁজছে। তৃষার দিকে সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ নরম স্বরে বলল, একটা প্রশ্ন করব? করো, শুনছি। তুমি কি কাউকে ভালোবাসো? মানে কারোর জন্য কখনো বুক ধরফর করেছে? কারো নাম শুনলেই চোখ ঝলমল করে উঠেছে? তৃষা মুহূর্তে থমকে যায়, তারপর চোখ সরিয়ে নেয়। এইসব প্রশ্ন কেন হঠাৎ? ভালোবাসা মানে সেটা তো সহজে বলা যায় না। প্রেমা হাসি চেপে রেখে বলল, কেন? ভালোবাসা তো একটা সত্যি অনুভূতি, সত্যিটা লুকিয়ে রাখলে তো সেটা মরেও যেতে পারে। বলো, আছে কি তোমার জীবনে কেউ? তৃষা গভীর নিঃশ্বাস ফেলে বলল, আছে কি নেই সেটা বলা মুশকিল। কখনো মনে হয় আছে, আবার কখনো মনে হয় শুধু কল্পনা। আমি ভয় পাই যদি বলে দেই হয়তো হারিয়ে ফেলব। প্রেমা কাছাকাছি এসে তারপর বলল, ভালোবাসা ফেলে দেওয়ার জন্য নয়, বেঁচে থাকার জন্য। তুমি যদি চুপ করে থাকো, তোমার অনুভূতি কি মরে যাবে না? তুমি কি চাইবে ভালোবাসা তোমাকে কষ্ট দিক, অথচ যার জন্য সে কিছুই না জানুক? তৃষা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, কিছু ভালোবাসা আছে যেগুলো বলা যায় না, বলা মানেই ভেঙে যাবে। প্রেমা চোখ স্থির করল, তাহলে কি তুমি নিজের ভেতরটা কবর দিতে চাও? তুমি কি মনে করো ভালোবাসা লুকিয়ে রাখা মানেই সেটা রক্ষা করা? তৃষা একটু থেমে হালকা অভিমান নিয়ে বলল, হয়তো কিছু ভালোবাসা প্রকাশ না করলেই সে বেশি সুন্দর থাকে, বলা মাত্রই তার জাদু ফুরিয়ে যায়। প্রেমা মৃদু হেসে বলল, তুমি ভুল করছো গো, ভালোবাসা প্রকাশ করলে তা ভেঙে নয়, বরং আরো শক্ত হয়। ভালোবাসা হলো নদীর মতো, যতই আটকে রাখো না কেন সে পথ খুঁজে নেবে। তবে তুমি যদি ভেতরে ভেতরে চাপা দাও, একদিন তোমার ভেতরেই বন্যা হবে, তলিয়ে যাবে, তুমি ডুবে মরবে। তৃষা কিছুক্ষণ নীরব থাকে, বাতাসে তার চুল উঠছে। প্রেমা তার দিকে তাকিয়ে থাকে, ধীর কণ্ঠে বলে, আপু, বাকি নাচটা? ও হ্যাঁ, আসো শিখিয়ে দেই। নেওয়াজ কুঠিরের ছাদে বাতাস তখন কিছুটা ঠান্ডা, পশ্চিম আকাশে রোদ প্রায় নিভে এসেছে। আকাশের গায়ে মিশে আছে কমলা, বেগুনি আর সোনালি রেখা। কার্নিশের কাছে দুটো লণ্ঠন টিমটিম করছে। তৃষার প্রেমা দাঁড়িয়ে আছে মাঝখানে। নাচের শেষ অনুশীলন শুরু হওয়ার জন্য তৃষা এক হাত তুলে ধরল, আঙুলের ভঙ্গিতে গল্প আঁকতে লাগল। তৃষা নরম কণ্ঠে বলল, দেখো প্রেমা,
হাতের মুদ্রাটা এভাবে তুলবে, কাঁধ সোজা, চোখ সামনের দিকে। নাচ মানেই শুধু শরীর না, মনে মনে একটা আবেশ তৈরি করা। সে একপাশে ঘুরে দাঁড়ালো, পায়ের তালু ধীরে ধীরে মেঝেতে ঠুকে দিল। কানের পাশে দুল ঝিকমিক করল, চুল উড়ে এসে গাল ছুঁয়ে গেল। প্রেমা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তৃষার গায়ে কালো রঙের শাড়ি, গাঢ় কালো, যেন আকাশের অন্ধকারকে টেনে এনেছে তার চারপাশে। শাড়ির আঁচল বাতাসে উড়ছে, কখনো তার কাঁধ ছুঁয়ে যাচ্ছে, কখনো পেছনে ভেসে উঠছে। কোমরে শাড়ির ভাঁজ এমনভাবে পড়েছে যে তার সরু দেহরেখা স্পষ্ট হয়ে উঠছে। কার্নিশের আলোয় তৃষার সেই সরু কোমর এক মুহূর্তেই যেন চোখ আটকে রাখছে। প্রেমাটাকেও লাল শাড়িতেই দারুণ লাগছে। নাচের সময় তো শাড়ি পরতে হবে, তাই শাড়ি পরে আগেই অনুশীলন করলে স্টেজে নাচতে কোনো সমস্যা হবে না। কিন্তু পাশের ছাদে অন্য চিত্র। সেখানে 5-6 জন ছেলে জুয়ার তাস মেলে বসে আছে। ঠোঁটে বিড়ির ধোয়া, পাশে রাখা টিনের মগে চা আর চুরুট। খেলা থেমে থেমে তাদের চোখ গিয়ে পড়ছে নেওয়াজ কুঠিরের ছাদের দিকে। একজন ছেলে গলায় হাসি চাপতে না পেরে বলল, আরে দেখ দেখ, 2 জন হুড়পুরি নাচছে, কি যুগ এলো রে, টাকা না বিলে নাচ দেখা যায়, কত ভঙ্গি করে। অন্যজন বলল, ওই কালো শাড়িওয়ালাটা একেবারে বাজিমাত, শরীরে বাঘ দেখেছিস, সোনার মতো জ্বলতেছে। তৃতীয় জন হেসে বলল, ওইটারে যদি একদিন কাছে পাই, নাচ কারে কয় দেখাইতাম। তাদের অশ্লীল হাসি ছড়িয়ে পড়েছে বাতাসের সঙ্গে, ধোয়ার সাথে মিশে যাচ্ছে সেই শব্দ। সকলের দৃষ্টি তৃষার সরু কোমরটার দিকে, শাড়ি ভেদ করা সেই পেট দেশের পদ্ম কোষের দিকে। তারা তৃষা প্রেমার শরীর নিয়ে বাজে মন্তব্যে মেতে ওঠে। তৃষা প্রেমা তখন নাচের অনুশীলনেও ব্যস্ত। ফোনে গান বাজছে তো আশেপাশে কি হচ্ছে খবর নেই। ঠিক তখনই ছাদের দরজা খুলে একটা ঝাপসা আলো ভেসে এলো। হাতে ঘড়ির রিল নিয়ে উপরে উঠে এলো প্রেম, নেওয়াজ আর তার বেস্ট ফ্রেন্ড অঙ্কুর। দুজনের কাঁধে ঘড়ির লাঠি, বাতাসে ওড়ানো সুতোয় আঙ্গুলের কাটা দাগ। প্রেমের চোখ পেছন থেকে তৃষার কোমরের ওপর যায়, কেবল যায় না, বরং কানে আসে পাশের ছাদের ছেলেগুলোর বিশ্রী সব কথা। প্রেম একটা ঢোক গেলে ঘাড় ঘুরিয়ে পাশের ছাদের দিকে তাকায়। চোখ মুহূর্তে কঠিন হয়ে যায়। ছেলেগুলো তখনও হাসছে, কিন্তু প্রেম নেওয়াজের দৃষ্টি পড়তে অস্বস্তি ছড়িয়ে পড়ে। তৃষা আর প্রেমা তখনও খেয়াল করেনি প্রেমকে। হঠাৎ প্রেম এগিয়ে এসে ফোনের গানটা বন্ধ করে গর্জে উঠল, তোর ম্যাডামকে নিয়ে ঘরে যা প্রেমা। তৃষা চমকে উঠে পেছনে ফিরতেই প্রেমকে দেখলো, কিছু বলতে যাবে তার আগে প্রেম পুনরায় বলল, প্রেমা, কথা কানে ঢোকে না। প্রেমা জলদি তৃষাকে বলল, আপু জলদি চলো। দুজনের নিচে নামতেই ছেলেগুলো ভয়ে চোখ অন্যদিকে সরিয়ে নিল, যেন তারা কিছুই করেনি। প্রেম সম্পর্কে তাদের আইডিয়া আছে, কিন্তু হুট করে সে যে এখানে চলে আসবে তা কেমন করে বুঝবে। প্রেম সিগারেট ধরিয়ে ধোয়া ছেড়ে অঙ্কুরের পিঠে মৃদু চাপড় দিয়ে বলল, পাশের বাড়ির জুয়াখোরদের সঙ্গে একটু চা নাস্তার ব্যবস্থা করতো ভাই। তখন সন্ধ্যা, আকাশটা আজকে অন্যরকম সুন্দর। তৃষা রুমে এসে মুখটা ভালো করে দেখে নিল। ভয় করছে তার, নিজের জন্য তো করছে, সঙ্গে ওই ছেলেগুলোর জন্য। প্রেম লোকটা আসলে সাইকো আর জঘন্য ধরনের একজন মানুষ। নেশা করে, মারামারি করে, নিজের যা ইচ্ছা করে। এমন ছেলে কল্পনায় মানায়, সিনেমা উপন্যাসে ঠিক আছে, বাস্তবে এদের পক্ষে অন্তত পক্ষে একসঙ্গে বসবাস করা যায় না। এই যে প্রেম নামক ব্যক্তিকে নিয়ে যদি একটা গল্প লেখা হতো, তাহলে তার জন্য মেয়ে লোক এতক্ষণে দেওয়ানা হয়ে যেত। তবে বাস্তব রূপে ওদের ধরে যদি প্রেম ডিম থেরাপি দিত, জোর করে সবটা হাসিল করে নিত, ক্ষতর জায়গায় ক্ষত দিত, সিগারেট দিয়ে কাটা জায়গায় পুড়িয়ে দিত, বুঝতো প্রেম নেওয়াজের উন্মাদনা কতখানি ভয়ঙ্কর। তবুও একটা সমস্যা আছেই, তুই উন্মাদ থাকবি উন্মাদের মতো। তুই কেন এত হ্যান্ডসাম হবি? তোর থাকবে ভুঁড়ি, তোর কেন 6 প্যাক থাকবে? তুই কেন এত গুণী হবি? পাবলিক ভার্সিটিতে কেন পড়বি? এত বড়লোক কেন হবি? এমন উন্মাদ হলে মেয়ে মানুষের চরিত্র তো নয় হবে। তখন সব দোষ মেয়ে মানুষের। তৃষার মাথাটাই গরম হয়ে গেল। হঠাৎ দরজায় কে কড়া নাড়ল, প্রেম ভাই নাকি?
সে এত সুন্দর করে নক করার মানুষ, সে তো দরজা ভেঙে এসে গালে দুটো চর বসিয়ে বলবে, হাই বিটার হার্ট, চরটা খুব আস্তে লেগে গেল নাকি, আরও দুটো কষে দেই। তৃষা ভেতরে আসতে বললেই প্রত্যুষ তার রুমের মধ্যে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। ওমা, কোথাও যাওয়া হচ্ছে নাকি? তোমার তো দারুণ লাগছে। তৃষার কেন জানি আজকে আর লজ্জা লজ্জা পেল না। মনটা আজকাল কেমন যেন উসখুস করে, মনের বোধহয় অসুখ করেছে। চলো বাইরে ঘুরতে যাই এখন। হ্যাঁ, কেন তুমি ব্যস্ত নাকি? না তো, তাহলে চলো, শাড়িটা বদলাবে না, এটাই তোমায় দারুণ লাগছে। তৃষা কিছু বলল না, যেতে ইচ্ছে করছে না, তবু রাজি হয়ে গেল। না হলে মহাজন যদি মুখ বেজার করে, পুরুষ মানুষের মন তো বোঝা দেয়। গেটের বাইরে তখন তৃষা প্রত্যুষের সঙ্গে করে বাইরে যাচ্ছিল। তখন বিষয়টা মুখলেস প্রমাণ হিসেবে কয়েকটা ছবি তুলে রাখে, নইলে হেতিজাকে বলবে কি করে এদের বিয়ে করিয়ে দেওয়া উচিত জলদি। যাক, ভেবেছিল বাড়ির ছেলের বউ খুঁজতে কষ্ট হবে না, একজনের সঙ্গে সে নিজেই খুঁজে নিয়েছে। এখন বাকি এই বাড়ির আসল বংশধর সেই রোমিওর গলায় বউ নামক গোবরের মালাটা পরিয়ে দিতে পারলেই মুখলেসের বড় একটা দায়িত্ব শেষ হবে। এদিকে দেখো, তার বউ নার্গিস রেখে গেছে বাদর একটা ছেলেকে, কোথায় থাকে কি করে আল্লাহ জানে। একেও এইবার একটা বিয়ে না করালেই নয়। এমন আকামের ছেলে না থেকে বউ নার্গিস থাকলে দুজনে মিলে রাতে লুকোচুরি তো অন্তত খেলতে পারত। বউ ছাড়া বেঁচে থাকার কষ্ট কেবল পুরুষ মানুষই জানে। জুটিহীনা করে খোদা এই মনে এত রসকস না দিলেও তো পারত। সূর্য ডুবে গেছে, আকাশে হালকা কমলা আভা মিলিয়ে গিয়ে গাঢ় নীল অন্ধকার নেমে আসছে। পুরান ঢাকার সরু গলিগুলোতে লণ্ঠনের আলো, সাইনবোর্ডের ঝিকিমিকি বাতি আর চায়ের দোকান থেকে ভেসে আসা ধোঁয়া মিলেমিশে এক অন্যরকম পরিবেশ তৈরি করছে। প্রত্যুষ আর তৃষা হাঁটছে শাঁখারি বাজারের গলি ধরে, চারদিকে কোলাহল, ছোট ছোট দোকানের ভিড়, মিষ্টির গন্ধ আর পথের ধারে ভাজা বোন্দার শব্দ। তৃষা এদিক সেদিক তাকাতে তাকাতে বলল, পুরান ঢাকা একবারে ছবির মতো লাগে, কত ভিড়, কত আলো। যদিও আমাদের চট্টগ্রাম কম কিসে। প্রত্যুষ মৃদু গলায় বলল, হ্যাঁ, কিন্তু ভেতরে ভেতরে ভিড়ের ভেতরে কত মানুষ আছে যারা আসলে বাঁচতে পারছে না। কারো স্বপ্ন গলির মতো সরু হয়ে যাচ্ছে, কারো জীবন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। তৃষা একটু থেমে যায়, তার চোখ চকচক করে উঠছে শিক কাবাবের দোকানের আগুনের আলোয়। তৃষা উচ্ছ্বসিতভাবে বলল, চলুন কাবাব খাই, এত গন্ধ পেয়ে না খেলে অন্যায় হবে। প্রত্যুষ শেষে বলল, ঠিক আছে। তারা এক প্লেট শিক কাবাব আর এক প্লেট শাহি কাবাব নিয়ে রাস্তার পাশে বসে পড়ল। চারপাশে হইচই, কেউ দরাদরি করছে, কেউ আবার মশলা মাখছে। তৃষা কাবাবের টুকরো মুখে দিতে স্বাদে চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে এলো। আহ, দারুণ স্বাদ। প্রত্যুষ চোখ মেলে তাকে বলল, স্বাদ আছে, কিন্তু দেখো আগুনে ঝলসাতে ঝলসাতে কাবাবের ভেতরেও দাগ পড়ে গেছে, ঠিক কিছু মানুষের জীবনের মতো, বাইরে রঙিন, ভেতরে পোড়া দাগ। তৃষা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হাসির ভান করে বলল, আপনি না থাকলে হয়তো আমি এসব গভীর কথা ভাবতাম না। আমি শুধু এই আলো ঝলমল করা পুরান ঢাকাকেই তখন উপভোগ করতাম। প্রত্যুষ গম্ভীর কণ্ঠে বলল, আলোর আসল সৌন্দর্য তখনই বোঝা যায় যখন কেউ অন্ধকার দেখে আসে। খাওয়া শেষে তারা রিক্সা নিয়ে সদরঘাটে যায়। নদীর ধারে বসে দুজনেই হাওয়ায় চুল উড়িয়ে দেয়। দূরে লঞ্চের সাইরেন বাজে, আলো পানিতে প্রতিফলিত হয়। তৃষা নদীর দিকে তাকিয়ে বলল, নদীটা অন্তত বিচার করে না, শুধু বয়ে চলে। প্রত্যুষ চোখ মেলে বলল, ঠিক বলেছ, জীবনকেও নদীর মতো হতে হয় যেন। নানান রকম কোলাহল, দুঃখ সুখ বয়ে নিয়ে যাওয়া, থেমে না থাকা কত মিল বলো। তৃষা মৃদু হাসি দিয়ে বলল, তাহলে আজ আমরা জীবনটাকে একটু হলেও নদীর মতো করে উপভোগ করলাম, তাই না? প্রত্যুষ মাথা নেড়ে বলল, হ্যাঁ, তবে মনে রেখো নদীরও গন্তব্য আছে, সমুদ্র, আর আমাদেরও। শুধু পথটা আমরা কেউ জানি না, খুঁজলেই হয়তো পাওয়া যাবে। তৃষা বাসায় ফিরতে ফিরতে রাত 10:30টার কাছাকাছি আনুমানিক বেজে যায়। প্রত্যুষের আজকে নাইট শিফট আছে। সে বাড়ির গেটের কাছে তৃষাকে নামিয়ে বিদায় দিয়ে সরাসরি কাজে চলে যায়। গাড়ি চোখের সামনে থেকে যাওয়া পর্যন্ত তৃষা দাঁড়িয়ে থাকে। প্রত্যুষ চলে গেলে
সে পেছন ফিরতে আচমকা একটা প্রশস্ত বুকের সঙ্গে ধাক্কা খায়। নিজেকে সামলে নিয়ে সামনে তাকাতেই দেখল প্রেম নেওয়াজ দাঁড়িয়ে আছে। প্যান্টের পকেটে হাত গুজে কি মাতাল করা তার চাহনি, কি তার সুঠাম দেহ, বাদামি রঙের চোখ দুটো ঘায়েল করার মতো। উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষটা একটু কম আকর্ষণীয় হলেও পারত। প্রেম তৃষার দিকে তাকে বলল, তোমার ওয়াটারপ্রুফ লিপস্টিকটা খেয়েছে কে? আমি আর কে? অন্য কেউ? সরুন, রুমে যাব, ঘুম পাচ্ছে আমার। তৃষার কানে তখন এয়ারবাডস, সে গান শুনছে। প্রেম ভুরু কুঁচকে তাকে জিজ্ঞেস করলো, সারাদিন গান শোনো? খেয়ে কাজ নেই? দেখি কি এমন গান শোনো। প্রেম জোর করে টেনে এয়ারপডস খুলে নিজের কানের কাছে ধরতেই কেমন যেন চুপ হয়ে গেল। পরক্ষণেই এয়ারপডস তৃষার কানে লাগিয়ে দিয়ে বলল, এই গান সবসময় শোনো নাকি? এই গানে কেন শুনবো? আধারের গাওয়া আরও অনেক গান আছে। ওর সোলো ব্র্যান্ড প্রিজ রোজের নাম শুনেননি? শুনিনি। প্রাচীনকালের মানুষ দেখি। তুমি আমার রুমে যাও, আমি 2 মিনিটের মধ্যে আসছি। আপনার রুমে কেন যাব? আমার কি থাকার মতো জায়গার এতই অভাব পড়েছে? তৃষা আরও কিছু বলতে যাবে, তার আগে প্রেম তার দিকে সরু চোখে একবার তাকায়। সে চাহনি দেখে তৃষা বলল, আরে বাবা, চোখ রাঙান কেন? আমাদের মনে হয় চোখ নাই। আচ্ছা, ঢং করবেন না, যাচ্ছি তো। মনে মনে তৃষা দোয়া ইউনুস পড়তে লাগলো, না জানি কপালে কোন শনি ঘুরছে। তৃষা যেতেই প্রেম ফোনটা বের করে অঙ্কুরকে একটা কল করে বলল, তৃষা নুজাতের সম্পর্কে ডিটেলস চাই আমার, বুঝলি? রাতের মধ্যেই জোগাড় করে দিবি বলেই ফোনটা রেখে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। রুমে গিয়ে দেখলো তৃষা নিচতলায় নেই। মানে কি? এই তৃষা আজকাল বেশি কথার অবাধ্য হয়ে যাচ্ছে না? প্রেমের সব আচরণ একেবারেই অপছন্দ করে। সে সিঁড়ি বেয়ে দোতলায় যেতে দেখলো তৃষা কর্নারের রুমের দরজা ধরে টানাটানি করছে। বিরক্ত হলো প্রেম। তার ঘরে তৃষাকে সে আসতে দিতেছে, এটাই তো অনেক। এমন হাতাহাতি তো পছন্দ হচ্ছে না। সে তৃষাকে টেনে নিজের কাছে এনে বলল, এটা আমার বাড়ি, তোমার ভাতারের না। তো এখানে ভদ্র মানুষের মতো শান্ত শিষ্টভাবে থাকবে। নিজে তো অভদ্র একটা। বলেই তৃষা নিজের মুখ চেপে ধরল। মুখ ফসকে খালি ভুলভাল বের হয়। যাও, রুমে যাও, আমার অভদ্রতার সঙ্গে পরিচয় করাবো তোমায়। তৃষা মুখ ভেঙচি কেটে ভেতরে চলে যায়। প্রেম দরজার হাতল ধরে টানতে দেখলো তালা মারা, পাসওয়ার্ড দেয়া। বন্ধ দরজার আড়ালে যা আছে তা আড়ালেই থাক। প্রেম রুমের কাছে আসতেই দেখলো তৃষা একটার পর একটা পাসওয়ার্ড দিয়েই যাচ্ছে তার বেডরুমের লকে। প্রেম আসতেই বলল, হ্যাঁ গো প্রেম ভাই, আপনি অনেক বড় লোক তাই না? রুমে পাসওয়ার্ড ব্যবহার করেন? তো তোমার মতো ফকির নেই নাকি? যাও, উল্টো ঘোরো। পাসওয়ার্ড দেখে যদি চোর রুমে ঢুকে কিছু চুরি করে নিয়ে যায়, তার চেয়েও বড় কথা প্রেম নেওয়াজের বেডরুমে চাইলেই সবার যাওয়া সৌভাগ্য হয় না। তাহলে আমাকে কেন আনলেন? উফ সোনা, তুমি বেশি বকো। তৃষা উল্টো দিকে ঘুরতেই প্রেম দরজা খুলল। ভেতরে ঢুকে তৃষা তো অবাক। এত ইউনিক ডেকোরেশন আর এত বিরাট রুম। তার ঘরটা যেন বিশাল অন্দরমহল। প্রচলিত শোয়ার ঘরের চাইতে অনেক বড়, প্রশস্ত। পুরো ঘর জুড়ে কালো রঙের আধিপত্য। দেয়ালে গাঢ় কালো ওয়ালপেপার, যার ওপর ঝলমলে সোনালি কারুকাজ আঁকা। মেঝেতে গাঢ় কাঠের ফ্লোরিং, তার উপর বিশাল এক কালো কার্পেট বিছানো, যেখানে পা দিলেই নরমে ডুবে যাওয়া নিশ্চিত। ঘরের মাঝখানে রাখা একটি কিং সাইজ খাট, কালো পালিশ করা কাঠের তৈরি, মাথার দিকটা উঁচু, চামড়ার কারুকাজ করা। খাটের পাশের জানালার গায়ে ঝুলছে গাঢ় ধূসর সিল্কের পর্দা। খাটের পাশে লম্বা লাইট ল্যাম্প নরম হলুদ আলো ছড়িয়ে ঘরটাকে অর্ধেক অন্ধকারে ডুবিয়ে রেখেছে। ঘরের ভেতরে আরেকটা বিশেষ অ্যাডজাস্ট রুম, যাকে ওয়াক ইন ক্লোজেট বলে। ওটা যেন আলাদা এক জগৎ। সেখানকার সব আলমারি, তাক আর হ্যাঙ্গার কালো কাঠের তৈরি। সুশৃঙ্খলভাবে ঝুলছে তার অসংখ্য জামা কাপড়, জুতা। 80% পোশাকও কালো রঙের। ঘরের এক পাশে কালো পলিশ করা বুক সেলফে সাজানো বই আর কিছু বিরল সিগনেচার আইটেম। প্রাচীন ঘড়ি, শোপিস আর পুরনো জিনিসপত্র। অন্য পাশে গাঢ় ধূসর কালো সোফা সেট। মাঝখানে কাঁচের টেবিলের ওপর কালো ক্রিস্টালের ফুলদানিতে নীল পেমরোজ ফুল সাজানো।
তৃষাকে খাটের উপর বসিয়ে দেখে প্রেম শাওয়ার নিতে গেল। তৃষা একটু বেশি অবাক, কারণ আজকের মতো ভণ্ডামি আর পাপ সে বিগত এতদিনে কখনোই করেনি। তবে আজকে প্রেম ভাই তাকে বকছেও না, মারছে না। আল্লাহ, জিনে ধরল না তো? কবিরাজ কিংবা হুজুরকে ডেকে আনবে কি? তৃষা নিজের পরিহিত কালো রঙের শাড়িটার দিকে তাকালো। এই ঘরের একটা অংশ মনে হচ্ছে। এখন তাকেও বেশ কিছুক্ষণ সময় দিয়ে প্রেম গোসলখানা থেকে বের হলো। কালো রঙের একটা তোয়ালে পেঁচানো, তার নিচে সুঠাম দেহের ভাঁজ গলে ভেজা চুল থেকে টপটপ করে জলবিন্দু গড়িয়ে পড়ছে। প্রেম বিছানার দিকে তাকালো। তৃষা সেখানে গুটি সুটি মেরে ঘুমিয়ে আছে। পেটের কাছ থেকে শাড়ি সরে গেছে। প্রেম তৃষার নাভি কঞ্জের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ছাড়ল। তারপর এক পা দুই পা করে এগিয়ে এসে ঠিক তৃষার সামনে এলো। ড্রয়ার থেকে একটা ইনজেকশন বের করে নিজের হাতে পুশ করলো কোনো ভয় দ্বিধাহীনভাবে। এই মেয়ের কাছে গেলে অ্যালার্জির পরিমাণটা আরও বেগ পায়। অ্যালার্জির ইনজেকশন তো এখন মাস্ট হয়ে দাঁড়িয়েছে। প্রেম তৃষার নাভির দিকে তাকিয়ে মনে মনে শুধালো, আমি যাচ্ছি একবার, তাতে অন্য কারো স্পর্শ তো দূরে থাক, দৃষ্টিও আমার সহ্য হয় না। তুমি তৃষা বারবার এই ভুলগুলো করো যে আমার অপছন্দ। বলেই সে ড্রয়ার থেকে সরু ছোট্ট এন্টিকাটারটি বের করে তৃষার পেট বরাবর ধরে। মুচকি হেসে একটা মৃদু টান দিতেই ব্যথায় ঘুম ভেঙে চিৎকার করতেই প্রেম চোখ গরম করে মুখ চেপে ধরে তার। সামান্য একটুখানি কেটেছে, তাতেই গরম রক্ত গড়িয়ে পড়ছে। তৃষার চোখের অশ্রু টলমল করছে। সে আর্তনাদ করেও করতে পারছে না। মুখটা যে চেপে ধরেছে পুরুষালী সকল শক্তি খাটিয়ে। এই প্রেম নেওয়াজ। প্রেম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রুক্ষ কণ্ঠে তৃষাকে বলল, তোকে না বলেছিলাম আমার স্পর্শ করা জিনিসে কারো দৃষ্টি আমার পছন্দ না? সেখানে আরেকবারের পুরুষ তোর শরীর দেখে গায়ের জ্বালা কেমনে করে মিটায় রে? আর প্রত্যুষের সঙ্গে তোর এত কিসের ঘষাঘষি? ও ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের অফিসার, সাদা চামড়া, তাই তোর খুব ভালো লাগে? তোকে খুশি করে আজকে কত কামালি জানোয়ার। তোর মশারির মতো শাড়ি পরে রং ঢং করা, তাই না? তুই তৃষা প্রেমকে দেখেছিস, তার ডার্ক সাইড জীবনে দেখিনি। প্রেমের জীবনে দুইটা দরজা, যেখানে আসিস সেখানেই ভালোই ভালো থাক। বদ্ধ দরজার ওপারে গেলে মৃত্যু তোর নিশ্চিত। মরণ কাছে আসলে ফিরে যাবে না। মৃত্যু ভাববেও না তুইকে। অপরাধের পাল্লা কতখানি ভারী, মাইন্ডেড। কাটা স্থানটিকে ডিসইনফেকশন করে প্রেম তৃষার সামনেই বসলো। চুলে আলতো করে হাত বুলিয়ে বলল, অভ্যাস করে নাও আমাকে। আপনি আমার সঙ্গে কেন এমন করেন? প্রেম চুপ করে রয়। উত্তর আসছে কি তার কাছে? সে কথা না বাড়িয়ে অ্যাডজাস্ট রুমে গিয়ে জামা বদলে আসে। ভেতরে সাদা একটা টি শার্ট, ওপরে লেদারের জ্যাকেট। দারুণ লাগছে তাকে। প্রেম তৈরি হয়ে পারফিউমটা লাগাতেই ঘর একেবারে সুগন্ধে তলিয়ে যায়। তৃষা চোখ মুছে হেডবোর্ডে হেলান দিয়ে বসতে প্রেম তার মুখের ওপর একটা জামা ছুরি দিয়ে বলল, এটা পরে আসো। আপনার কত নম্বর প্রেমিকার জামা এনে আমাকে দিচ্ছেন? প্রেম তাকাতেই তৃষা চুপসে যায়। প্রেম বলল, জামা বদলে ফেলো, আপনি যান। আমার ঘর, আমি এখানে থাকবো। কিন্তু শুনতে চেয়েছি। তৃষা মনে মনে প্রেমকে হাজারটা বাঙ্গাল গালি দিয়ে বলল, আস্ত তেরা একটা। তৃষা বাধ্য হয়ে ওয়াশরুম থেকে বদলে এলো। অ্যাডজাস্ট রুমেও প্রেম তাকে যেতে দেয়নি। বলে কিনা সেখানে দামি দামি জিনিস আছে, ওখানে তোমার মতো ব্যাকটেরিয়া গেলে যদি মহামারী হয়, কত বড় অপমান। তবে আজকে কেন জানি প্রেম নেওয়াজকে ঘৃণা করতে ইচ্ছে করছে না। কেন? বারবার এই প্রশ্নটা মনকে করেও কোনো মোক্ষম জবাব তৃষা পেল না। আচ্ছা, এই মানুষটা কি কেবল খারাপের চক্রে আবদ্ধ? ভালো নামক একটি শব্দ কি তার ঝুলিতে নেই? আসলে বাবা মা মৃত, একা মানুষ হয়েছে, আর কতই বা ভালো হবে। প্রেম বাইরে থেকে তৃষাকে তাকাদা দেয়। এই মেয়ে, এত সময় লাগে জামা বদলাতে? মেয়ে মানুষের এত সময় লাগে নাকি? নদী সাঁতরে ইন্ডিয়া যেতেও তো এত সময় লাগার কথা না। তৃষা বাইরে আসতে প্রেম তাকে দেখে এক মুহূর্তে থমকে গিয়ে পরক্ষণে চোখ সরিয়ে নেয়। তৃষা প্রেমকে জিজ্ঞেস করলো, প্রেম ভাই, আমায় কেমন লাগছে? প্রেম পাত্তা না দিয়ে ব্রেস্ট লাইটটা ঠিক করতে করতে বলল, একেবারে শয়তানের মাসতুতো বোন লাগছে। তৃষা আয়নায় দেখল কালো রঙের এই মিনি টপস আর পোলো জিন্সে তাকে হ্যাপি লাগছে মাইরি। প্রেম ভাই রুচি ভালো না,
তাই তো পচা কথা বলে। সুন্দরী মেয়েকে পচা কথা বলার জন্য সরকারের পক্ষ থেকে যদি আইনি কোনো ব্যবস্থা থাকতো, তাহলে প্রেম ভাই এতক্ষণে জেলে চাক্কি পিনিশ করত। যাও গিয়ে বাইকের সামনে গিয়ে দাঁড়াও, আমি 1 মিনিটে আসছি। আমি বাসায় যেতে পারবো? বাসায় যেতে বলেছি, বাইরে যাব, ঘুরতে যাব না মুহূর্তে। প্রেম ভাই আপনি এত টক্সিক। তো টক্সিকের মাইরে বাপ, নিচে যাওয়ার সময় তৃষা বলতে বলতে গেল, শালাই খালি চিল্লায়। পেছন থেকে প্রেম ভাইয়ের জবাব এলো, না শালি তোমায় খালি চুম্মাবো, যাও জলদি এইখান থেকে ফকিন্নি। প্রেম বাইক স্টার্ট করতে তৃষা পেছনে বসলো। কাঁধে হাত রাখবে না ভাবতেই প্রেম এমন জোরে বাইক স্টার্ট দেয়, হাত কেন পুরো শরীর হেলে পড়ে প্রেমের ওপর। বাইক গেট থেকে বের হতেই ব্যালকনি থেকে সেদিকে নজর গেল মুখলেসের। মাথায় তো তার পুরাই বাস, না মানে তখন একটার সঙ্গে এখন আরেকটার সঙ্গে কেমনে কি, শেষে কি 2 ছেলের এক বউ হবে নাকি? পুরান ঢাকা নিষিদ্ধ বারের জগৎটা সবসময় এক রহস্যে ঢাকা, যা দিনের আলো তো কেউ দেখে না, কেবল রাতের আধারেই তার পর্দা উঠে যায়। বারটির বাইরের দিকটা হয়তো ভগ্নদশাগ্রস্ত কোনো পুরনো হ্যাভেলি বা ব্যবসায়িক গুদামঘর মনে হবে। ধূসর দেয়ালে খসে পড়া চুন, লোহার মোটা দরজা, বাইরে টানানো একটা মলিন বাতি। কিন্তু ভেতরে ঢুকলে অন্য এক জগৎ। দেয়াল জুড়ে সোনালি আর লাল ভেলভেট কাপড় ঝুলছে, যেগুলোকে নরম আলোয় সাজানো ক্রিস্টাল ঝাড়বাতি আভা দিচ্ছে। মেঝেতে মোটা কার্পেট, যাতে পা রাখলে শব্দ হারিয়ে যায়। চারিদিকে কাঠের টেবিল, যার উপরে সাজানো রঙিন বোতল, কাঁচের গ্লাস আর বিদেশি মদের ঝাঁকজমক। আজকে এখানে কেবল সামান্য কিছু ভিআইপি মানুষজন এসেছে। আজকের পরিবেশটা একেবারে শান্ত। ভিআইপিদের প্রবেশের জন্য আলাদা মেম্বারশিপ আছে। প্রেম তৃষাকে নিয়ে ভেতরে প্রবেশ করে। তৃষার রেফারেন্সের দরকার পড়েনি, কারণ এই বারের পেছনে তার ইনভেস্টমেন্ট আছে। বারের এক পাশে আস্তে আস্তে স্যাক্সোফোনের সুর, অন্য কোণে কোনো বিদেশি গানের হালকা রিমিক্স। সুরের সঙ্গে ভেসে বেড়াচ্ছে সুগন্ধি ধোঁয়া, যা হুক্কার সুগন্ধি মোমবাতির মিশ্রণে তৈরি। দেয়ালের পাশে আধো আলোয় বসে আছে কৃত্রিম হাসি দেওয়া মেয়েরা, কেউ লাল পোশাকে, কেউ সোনালি গাউনে, আবার কেউ চোখে ভারী কাজল রেখে দৃষ্টি দিয়ে আকর্ষণ করছে। তাদের হাসি আর দৃষ্টি ভেতরের পরিবেশকে আরও বিভ্রান্তিকর করে তুলেছে। মধ্যিখানে রয়েছে নাচের মঞ্চ, নরম নীল আর বেগুনি আলোয় মঞ্চটা যেন সোনালি স্বপ্নের মতো ঝলমল করছে। গ্লাসে ভেসে ওঠা বুদবুদ, অচেনা মানুষের গলা মিশে যাওয়া আর ঘরে ভাসমান সুর, সব মিলিয়ে মনে হয় এই বারের ভেতরে ঢুকে বাইরে ফেরা মানেই এক স্বপ্ন থেকে জেগে ওঠা। এমন এক জগৎ যেখানে নৈতিকতা নেই, ভয় নেই, কেবল রং, আলো, সুর আর অন্ধকারের মাদকতা। এই নিষিদ্ধ বার আসলে সমাজের চোখে আড়াল, কিন্তু বহু ধনীর দুলাল, গুন্ডা কিংবা ক্ষমতার ছায়া থাকা লোকজন রাতের পর রাত এখানে নিজেদের মুখোশ খুলে রাখে। কারো হাতে নারী, কারো হাতে মাদক, আর সবার হাতে লোভ। প্রেম তৃষাকে নিয়ে যখন এখানে ঢোকে, তখন তৃষার চোখ বিস্ফোরিত হয়ে যায়। প্রেম শক্ত করে তৃষা হাতটা ধরে রেখেছে। এমনভাবে ধরে রেখেছে কেন? কষ্ট দেওয়ার জন্য নাকি হারিয়ে ফেলার ভয়? তৃষা এদিক ওদিক তাকাচ্ছে আর বারবার জিজ্ঞেস করছে, চলুন না প্রেম ভাই, আমরা এখানে কেন এসেছি? এখানে তো ভালো ছেলেমেয়েরা আসে না। তো তুমি কি ভালো মেয়ে নাকি? তৃষা জবাব দেয় না। প্রেম তাকে সিঁড়ি বেয়ে দোতলায় নিয়ে যায়। ইরিনের টেটু ঘরে প্রবেশ করতে ইরিন অনেকটা পরিমাণ খুশি হয়ে যায়। যাবে না কেন? প্রেম তার কাছে জন্মদিন ছাড়া কখনো আসে না, আজ প্রথম এসেছে। খুশি তো হওয়ারই কথা, তবে পরক্ষণে প্রেমের পাশে অচেনা একটা মেয়েকে দেখে বেশ অবাক হয়। প্রশ্ন জাগে তার মনে। তবে ইরিনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রেম তাকে বলল, টেটু করাবো। মেশিনটা দাও তো। তুমি করবে? আর এই মেয়ে কি হয়? প্রেম তৃষার দিকে তাকালো। কি হয় তৃষা তার? কি বলবে? সে প্রশ্ন এড়িয়ে গিয়ে বলল, কিছু না। টেটু তুমি করবে? কৈফিয়ত শুনতে আসেনি। ইরিন কথা না বাড়িয়ে মেশিনটা প্রেমের হাতে তুলে দেয়। তৃষা একবার ইরিনের দিকে তাকায়। সারা গায়ে টেটু করা, ছোটোখাটো একটা পোশাক পরেছে, ঠোঁটে ভ্রুতে পিয়ার্সিং করা, নাকের মাঝে একটা নথ। চুলগুলো দেখে কেমন বেগুনি সবুজ মিশেলে রং করা। ডাইনি ডাইনি একটা ভাব আছে বলতে গেলে।
ইরিন একবার তৃষার দিকে তাকালো, এক লহমায় আবার চোখ সরিয়ে নিল। প্রেম তৃষাকে বিউটি চেয়ারে শুয়ে পড়তে বলল। তাতে তৃষার মাথা বরাবর মতোই বিগড়ে গেল। ওমা, বাসায় কি খাটের অভাব ছিল যে এমন জায়গায় এসে এখন বিউটি চেয়ারে শুয়ে পড়তে বলেছে। ইরিনের থেকে মেশিনটা হাতে নিয়ে বলল, তুমি বের হও, আমার কাজ শেষ হলে আমি আসব। তৃষা তখনও বুঝতে পারছে না কি করবে। এই প্রেমের উদ্দেশ্য কি? ইরিন মনটা খারাপ করে দরজা লাগিয়ে চলে যেতে প্রেম ভুরু উঁচু করে বলল, ধাক্কা দিয়ে শোনার আগে শুয়ে পড়ো। শোনা, সি কি অশ্লীল, তোর নানায় অশ্লীল। তো আসেন, চাকু দিয়ে নাড়ি ভুড়ি আপনার ফাটিয়ে দেই, তারপর কবরে নানার সঙ্গে গিয়ে মিলে অশ্লীলতা করবেন। প্রেম রাগান্বিত দৃষ্টিতে তৃষার দিকে তাকাতেই সে চুপসে যায়। বিউটি চেয়ারে গিয়ে শুতে চেয়ার টেনে প্রেম তার পাশে বসল। সুইংগাম চিবোতে চিবোতে তৃষার গায়ে হাত দিতে তৃষা কেঁপে বলল, আপনার নামে মামলা দিব প্রেম। আমি মামলা করার আগে মুখটা বন্ধ করা চাই। প্রেম তৃষার টপসটা উপরে তুলে উঠাতেই ফকফকা পেটটা উন্মুক্ত হলো। তৃষার কান্না চলে আসছে। এই নোংরা লোক তার সঙ্গে সবসময় এমন নোংরামি করে। শালার বাটা ভালোবাসে না, আবার দূরেও সরে যায় না। প্রেম তৃষার পেটের দিকে তাকাতেই তৃষা মাথা উঁচু করে বলল, প্রেম ভাই, আপনিও জামা খুলেন, আমিও আপনার পেট দেখব। সরাসরি বললেই তো পারো। আপনার শরীর দেখলে আমার মনের অবস্থা নাজেহাল হয়, আর একটু দেখে আমার মনের বরফটা পুরোপুরি গলিয়ে দেন না। আচ্ছা ভাইয়া। এই, তুই আমাকে ভাই ডাকবি না, তোর আমার বোন হওয়ার কোনো যোগ্যতা নেই। প্রেমের বোন নেই আর থাকবে না, মাইন্ড ইট। তো কি ভাতার ডাকবো? তৃষা চুপ করে গেল। তবে প্রেম মেশিনটা হাতে নিতে সে চেঁচিয়ে বলল, ভাতার, তুমি আমায় পেটটা ফুটো করে দিও না। ইয়ে মানে প্রেম খালু। প্রেম ডাকেন জাস্ট। আমার বয়স এত না যে আপনার মেম সাহেব আমাকে খালু ডাকতে হবে। প্রেম শেষবার তৃষার পেটের দিকে একবার তাকিয়ে তারপর তৃষার দিকে তাকিয়ে বলল, একটু কষ্ট হবে, ব্যথা পাবে, কিন্তু থামবো না আমি। যদি খুব বেশি কষ্ট হয় তাহলে আমার হাতটা শক্ত করে চেপে ধরো, বিটার হার্ট। আমি টেটু করব না। করবে কি করবে না শুনতে চাইনি। বলেই প্রেম পেটের ক্ষতের দিকে চাইল। আলতো করে ছুতেই ব্যথায় তৃষা চোখ বুজে নিতে প্রেম থেকে বলল, উঠে বসো, আর বসে চুলগুলো সুন্দর করে সামনের দিকে নাও ফাস্ট। তৃষা তাই করলো। প্রেম তার ঘাড়ের মধ্যে ছোট্ট করে বাটারফ্লাই প্রজাপতি টেটু করে দেয়। করার সময় তৃষা ব্যথায় প্রেমের বাম হাতটা শক্ত করে চেপে ধরে রেখেছিল। প্রেম হাতের দিকে তাকিয়ে বাধা দেয় না, বরং তার ঠোঁটের কোণে হাসির রেখা প্রতিফলিত হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে পেছন ফিরিয়ে তৃষা বারবার ঘাড়ের কাছে বাটারফ্লাই টেটু দেখার চেষ্টা করছে। যখন ভালো করে দেখতে পেল তখন নিজেই অবাক হলো। না, ভালোই তো দেখতে লাগছে। নিজেকে বড়লোক লাগছে। মনে হচ্ছে সে একটা ফুল, আর তাই তার ওপর প্রজাপতি এসে বসেছে। কাজ শেষে প্রেম তৃষাকে নিয়ে নিচে এলো। প্রেমের হঠাৎ জরুরি একটা কল আসে। সে সাইডে গিয়ে অঙ্কুরের ফোনটা তুলে বলল, কিরে কোনো সমস্যা? আরে ভাই, তোর বাইক রেস আছে। তুই কই? মানে কি, ক্যান্সেল করতে বলেছিলাম না? বাজি ধরে ফেলেছি, কিছু করার নেই। প্রেম ফোনটা কেটে দেয়। তৃষার কাছে এসে তার মুখটার দিকে তাকায়। সে প্রেমকে বলল, ঘা লাল হয়ে গেছে, ঠিক হয়ে যাবে সোনা, মলম লাগিয়ে দেব। তৃষা অবাক হয়ে রইল। প্রেম ভাই এত ভালো করে কথা বলছে, তাও আবার তার সঙ্গে। আসলে প্রেম ভাইয়ের কি দুইটা রূপ, এই ভালো এই খারাপ। সে মানুষটাকে তৃষা এখনো চিনতে পারছে না। এই বহুরূপী মানুষটাকে আজকাল একটু বেশি জানতে ইচ্ছে করছে। প্রেম ইরিনকে রুমে ডেকে আনে। যাওয়ার সময় বলে যে, তৃষাকে রেখে গেলাম তোমার কাছে, ওর যদি কোনো ক্ষতি তো পরের জানাজাটা আমি তোমার পড়ব। ইরিন কেবল অবাক হচ্ছে, কিন্তু তার বিষয়টি বুঝতে বাকি রইল না। এত বছর ধরে সে অপেক্ষা করলো, আর শেষে কোথাকার একটা মেয়ের জন্য তার জানাজা পড়াবে বলছে প্রেম। প্রেমের কি হলো? প্রেম কিছুতেই সে ব্যতীত কারো প্রেমে পড়তে পারে না। তৃষা তখনও চরম খুশি। এসব সে কখনো দেখেনি। প্রেম তাকে এখানে রেখে যায়। যাওয়ার সময় বলে, কিছুক্ষণের মধ্যেই তোমায় এসে নিয়ে যাব, ভালোভাবে থাকবে কিন্তু। এসে যেন কোনো রিপোর্ট না শুনি। ইস, তৃষা কি বাচ্চা মেয়ে নাকি যে তাকে এভাবে বলবে? কি ঢং করে প্রেম ভাই। যাক, ভালোই হয়েছে। একা একা বড়লোকি কারবার করে দুনিয়া উদ্ধার করে ফেলবে এই তৃষানুজাত। তৃষা দৌড়ে গিয়ে আগেই দুটো হুইস্কির বোতল বগলের তলে নিয়ে হাঁটা শুরু করে। ইরিন তাকে বলে, তুমি নেশাও করো? না, প্রেম ভাই করে, তার জন্য নিয়েছি, সে আসলে তাকে দেব। বাহ, এত ভালোবাসা।
তৃষা বুঝতে পারছে না কি বলবে, আসলে কি এত ভালোবাসা? সে ভালোবাসে প্রেম ভাইকে, কই না তো। তবে প্রেম নামটা শুনলে বুক ধুকপুক অবশ্যই করে। কতদিন ধরে তোমাদের সম্পর্ক? তৃষার বুঝতে বাকি রইল না এই ইরিন নামক মেয়েটা যে প্রেম ভাইকে পছন্দ করে। তাই তৃষার মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসল। সে মুচকি হেসে মেয়েটিকে বলল, কেন আমার প্রেম সোনা পাখি তোমায় এসব বলেনি? ইরিনের ভীষণ রাগ হলো। সে আর কথা বলল না। রুম থেকে বের হতেই তৃষার সুযোগ পেয়ে মদের বোতলগুলো খুলে গটগট করে পান করলো। প্রেম ভাই খাবে এসব, তাই আগে চেক দেওয়া আবশ্যক। যদি খেয়ে তার শরীর খারাপ হয় কিংবা পেট ছোটে, তবে খেতে খেতে যে কবে পুরোটা শেষ করে চোখের সামনে সর্ষে ফুল দেখলো তা খোদাই ভালো বলতে পারবেন। তৃষার তখনও হুঁশ নেই। সে মাতাল হয়ে পড়ে আছে মেঝেতে। কেউ একজন গালে হাত রাখতেই নেশাগ্রস্ত তৃষা বলল, প্রেম ভাই আপনি এসেছেন? ওপাশ থেকে জবাব পেল না, তবে একজন বাজেভাবে তার স্পর্শকাতর স্থানে হাত ছোঁয়াতে তৃষা এবার চোখ মেলে তাকালো। ঝাপসা চোখে দেখলো সামনে প্রেম নয়, অন্য কেউ। এই লোককে সে চেনে না। সে দাঁত বিঘষিত করে তৃষাকে দেখে এসে বলল, খারাপ লাগছে তোমার? চলো আমি সেবা দিয়ে ভালো করে দেই। তৃষা পেছনের আগে সে তৃষার গলার টেটু চেপে ধরল। চোখ মুখ উল্টে আসছে তৃষার। যাও কই বেবি, আমাদের শরীরও তো অনেক চা পাওয়া আছে। ছেলেটি তৃষার গায়ে হাত দিতে যাবে, তার আগে পেছন থেকে কেউ একজন এসে তার শার্ট ধরে টেনে তাকে তৃষার ওপর থেকে সরায়। পেছন ফিরতে ছেলেটি আবিষ্কার করলো প্রেম নেওয়াজকে। ছেলেটি কথা বলার সুযোগ পেল না, তার আগেই একের পর এক ঘুষি তার মুখের ওপর লেপটে দিল। তৃষার তখনও মাথা কাজ করছে না। চোখের সামনে ছেলে কি ভয়ানকভাবে মার খাচ্ছে, কিন্তু সে মার খাওয়ারই যোগ্য। প্রেম আধমরা ছেলেটিকে ঠিক করে বসিয়ে তৃষার দিকে তাকে বলল, তৃষা জাস্ট কিল হিম। তৃষা সাহস পেল এবার বুক ভরা সাহস নিয়ে উঠে সে ছেলের জায়গা মতো একটা মারতে ছেলেটি আর্তনাদ করে ওঠে। প্রেমের সেই চিৎকার বিরক্তকর লাগছে, তার মুখটাও সে চেপে রাখলো। কাজ যে শেষ হতে তৃষা বলল, এবার ছেড়ে দিন, মরে যাবে। ওর তো মরে যাওয়া উচিত। ওর কত বড় সাহস তোমার গায়ে হাত দিতে যায়? হাত যদি কেটে কাঁধে না ঝুলাই। তৃষা প্রেমের হাত ধরে অনুরোধ করতেই প্রেম তৃষার দিকে তাকালো। প্রেম একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছেলেটি কোনো মতে উঠে সেখান থেকে যেতেই দরজার সামনে ইরিন এসে দাঁড়ালো। পরিস্থিতি দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? প্রেমের শরীর ঘেমে একাকার। লেদার জ্যাকেট খুলে ফেলেছে। এক মুহূর্ত স্থির থেকে বাজ পাখির মতো দ্রুত বেগে সে উঠে গিয়ে ইরিনের গলা চেপে ধরল। তৃষার তখন সত্যি ভয় করছে। ইরিনের গলা চেপে ধরে বলল, কি হয়েছে শালি, তুই জানিস না? তোকে বলেছিলাম না তৃষার দিকে নজরে রাখতে। তৃষা উঠে এসে প্রেমের হাত ধরে বলল, ছেড়ে দেন প্রেম ভাই, ছাড়ুন। প্রেম ইরিনকে ছেড়ে দিতেই সে যেন হাফ ছেড়ে বাঁচল। একটু আগে ইচ্ছে করেই ওই ছেলেটিকে তৃষার রুমে পাঠিয়েছিল তৃষাকে বদনাম করার জন্য প্রেমের চোখে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। প্রেম তৃষার কথায় ইরিনের গলা ছেড়ে দিতে সে নিজেকে সামলাতে না পেরে পড়ে গেল। ইরিন প্রেমের এই আচরণে অবাক হয়নি, অবাক হয়েছে প্রেম তৃষার কথা শুনে তার গলা ছেড়ে দিয়েছে এই কারণে। কি করে সম্ভব এটা? তৃষা আহামরি সুন্দর না, আর পাঁচটাপের মতোই। তাহলে কেন প্রেম তৃষার কথা শুনল কেন? প্রেমের মুডটা হ্যাপি ছিল। এখানে এসে সব শেষ। বাইক রেসে আজকেও সে জিতেছিল, কিন্তু এখানকার কাণ্ড দেখে সব নষ্ট হয়ে গেল। তৃষা তখনও চলার অবস্থায় নেই। প্রেম তৃষার হাতে তার লেদার জ্যাকেটটা দিয়ে তাকে আচমকা কোলে তুলে বলল, জ্যাকেটটা বুকের উপর নাও, শরীর বেশি খারাপ লাগছে। প্রেম ভাই বমি আসছে আমাকে নামিয়ে দেন, আপনার গায়ে বমি করে দেবো। আমার আপত্তি নেই, একবার করো, যতবার ইচ্ছে বমি করতে পারো, আমি ম্যানেজ করে নেব। আগে তোমায় ঠিক হওয়া প্রয়োজন। কেন যে এসব খেতে গেলে? তৃষা কিছু বলল না। বলতে এসে অনেক কিছুই চায়, বলতে আর পারছে কই। প্রেমের বুকে মুখটা গুজে দিল। ক্লান্ত সে, শরীর ভালো লাগছে না, এটাই বোঝাতে চেয়েছে। নদী আর ভালোবাসার মধ্যে কত গভীর মিল। নদীর কালো জল যেমন বুকের ভেতর কত কিছু লুকিয়ে রাখে, তলদেশ দেখা যায় না, তেমনি ভালোবাসা ভেতরে ভেতরে বহন করে আনন্দের পাশাপাশি ভয়, কষ্ট আর ভাঙনের আশঙ্কা। কেউ নদীর কালো জলে তাকিয়ে হারিয়ে যায়, আবার কেউ ভয় পায় ডুবে যাওয়ার। ভালোবাসার ক্ষেত্রে তাই কেউ ডুবে গিয়ে খুঁজে পায় নিজের অস্তিত্ব, আর কেউ ডুবে গিয়ে ভেঙে যায় একেবারে।
শেষফেষ নদী যেমন বয়ে চলে, থেমে থাকে না, ভালোবাসাও তেমনই ভাঙন, ব্যথা, আনন্দ সব পেরিয়েই সে চলতে থাকে। এটাই তো ভালোবাসার ধর্ম। লঞ্চের ছাদের রাতের আকাশ আবহাওয়াটা অন্যরকম হয়েছে। লঞ্চের ছাদে রাতের আবহাওয়াটা অন্যরকম হয়ে উঠেছে। চারপাশে অন্ধকার নদী, শুধু ঢেউয়ের টুপটাপ শব্দ, আর মাঝে মধ্যে দূরে জেলেদের হুঁশিয়ারি ডাক ভেসে আসে। আকাশ জুড়ে ছড়ানো তারা, মাঝে মাঝে মেঘ সরে গিয়ে ফর্সা চাঁদের আলো নদীর বুক জুড়ে রূপালি ঝিকিমিকি ছড়িয়ে দেয়। ছাদের চারপাশে টিউবলাইটের ক্ষীণ আলো, তবে সেই আলো যেন রাতের ঘর কাটাতে পারে না, বরং অন্ধকারকেই আরো রহস্যময় করে তোলে। মৃদু বাতাসে তৃষার চুল উঠছে। প্রেম নীরবে তাকে আছে তার দিকে। দুজনের চোখের ভাষায় যেন হাজারো অজানা কথা, অথচ ঠোঁট দুটো নীরব। তৃষার শরীরটা এখন ভালো লাগছে, বমি করার পর হালকা হয়েছে। যদিও বমি প্রেমের গায়ে করেনি। বাতাসে ভিজে নদীর কাঁচা গন্ধ তাদের গায়ে ঠান্ডা শীতল হাওয়া এসে লাগছে। প্রেমের জ্যাকেটটা তৃষার গায়ে জড়ানো। দূরে কোথাও লঞ্চের সাইরেনের হালকা আওয়াজ ভেসে এসে আবার মিলিয়ে যাচ্ছে নদীর নিস্তব্ধতায়। তৃষা সেদিকে তাকিয়ে আছে। প্রেম ভাই বলেই এই রাতের বেলা লঞ্চ ভ্রমণ, ভোরে আবার লঞ্চ ফিরে আসবে, তারাও তখন বাড়ি ফিরবে। রাতটা আজকে এভাবেই নদীর দিকে চেয়ে কেটে যাবে। ভালোই লাগছে তৃষার। তৃষা হাতের আঙুল দিয়ে ছাদের রেলিং আঁকড়ে ধরে মৃদুস্বরে বলল, প্রেম ভাই, এই নদীর দিকে তাকালে মনে হয় সবকিছুই গভীর আর সীমাহীন। আচ্ছা, মানুষের জীবন, ভালোবাসা সবকিছুই কি এমন অনন্ত আর রহস্যময়? প্রেম চোখ রাখলো নদীর জলের দিকে, বলল, নদীর মতো মানুষের জীবনও বয়ে চলে। স্রোত থামে না, ভালোবাসা যদি থাকে সেটাও বয়ে চলে। ভাঙন আসে তবুও থেমে থাকে না। তৃষা হালকা হাসি হাসলো, বলল, মনে হয় ভালোবাসা নদীর কালো জলের মতোই ভয়ঙ্কর। বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে তল খুঁজে পাওয়া যায় না। ভালোবাসা ভয়ঙ্কর হতে পারে তখনই যখন তাতে মায়া থাকে না। সত্যি ভালোবাসা আসলে ভয় নয়, নিশ্চয়তা দেয়, কাফনের কাপড়ের মতো জড়িয়ে ধরে। তৃষা চমকে তাকায়। কাফনের কাপড়ের মতো? হ্যাঁ, মানুষ মরলে তাকে শেষবার ওই কাফনের কাপড়ই জড়িয়ে রাখে। পৃথিবীর কোনো সম্পর্ক, কোনো সম্পদ, কোনো অর্জন সঙ্গে যায় না, শুধু সেই সাদা কাপড়। তাহলে আপনি কেমন ভালোবাসা চান? প্রেম কেমন ভালোবাসা চায়? খুব কঠিন প্রশ্ন। সে নদীর জলের দিকে তাকে জবাব দিল, আমি চাই আমার ভালোবাসা ওই কাফনের কাপড়ের মতোই হোক। শেষ পর্যন্ত তার মায়া আমার প্রেয়সীর হৃদয়ে জড়িয়ে রাখুক। সেই হবু প্রেয়সী যদি কখনো এমন প্রশ্ন করে, আপনি কি বলবেন তখন? প্রেম তৃষার চোখে চোখ রাখলো, বলল, ভালোবাসলে কাফনের কাপড়ের মতো জড়িয়ে ভালোবাসো। এমন ভালোবাসা যা শেষ নিঃশ্বাস পর্যন্ত বিচ্ছেদ নেই। কারণ মানুষ যখন মৃত্যুর দ্বারে পৌঁছে যায় তখন তার সঙ্গে আর কিছুই যায় না, থাকে না, থাকে শুধু কাফনের সেই সাদা কাপড়টুকু। তাই প্রেয়সীকে বারে বার বলবো, হাজার বার বলবো, থেকে যাও ঠিক তেমনিভাবে যেমনভাবে মৃত্যুর পরও মানুষের শরীরে কাফনের কাপড় জড়িয়ে থাকে। তৃষা চোখ নামিয়ে ফিসফিস করল, কিন্তু জীবন তো শুধু ভালোবাসা দিয়ে টিকে থাকে না প্রেম ভাই। বাস্তবতার ভাঙনও আছে, ক্ষুধা আছে, ভয় আছে, অনিশ্চয়তা আছে। নদী যেমন ভাঙে ঘরবাড়ি, ভালোবাসা কি তেমন ভাঙতে পারে না? প্রেম আচমকা তৃষার হাত ধরে বলল, বাস্তবতা তো আছেই, কিন্তু আমি মনে করি ভাঙনের পরেও যদি দুজন একসঙ্গে দাঁড়াতে পারে সেই ভালোবাসাই আসল। নদীর এক পার ভেঙে কিন্তু অন্য পার গড়ে। তৃষা হাত ছাড়িয়ে নেয়, তারপর মিহি গলায় বলল, আপনি সব কিছুকে আশার চোখে দেখেন, আমি পারি না। আমার কাছে ভালোবাসা অনেক সময় শূন্যতার মতো মনে হয়, যেখানে যত দূর যায় শেষ নেই। প্রেম ধীরে ধীরে বলল, শেষ থাকলেই তো আর মানুষ ভয় পেত না তৃষা। ভালোবাসার সৌন্দর্য তার সীমাহীনতায়। হয়তো তল পাওয়া যায় না, কিন্তু সেই গভীরতায় তো আমাদেরকে ঢেকে রাখে। তৃষা চোখ তুলে তারার দিকে তাকায়। তবু আমি ভাবি, যদি একদিন সব কিছু ভেঙে যায়, মানুষ কি তখনও একই ছাদের নিচে দাঁড়াতে পারে? ভালোবাসা ভেঙে গেলে মানুষ বাঁচে না, শুধু বেঁচে থাকার ভান করে। মুখে ভালোবাসি বললে তা টিকে থাকে না, ভালোবাসতে গেলে অনেক সাহসের প্রয়োজন।
লড়াই না করে এক তীরে দাঁড়িয়ে অপর তীরে চেয়ে থাকলে ভালোবাসা তো ভাঙন ধরবেই। দেখো, এসব প্রেম ভালোবাসা নিয়ে আমার কোনো ধারণা নেই, মনে যা আসছে তাই বলছি। মন বলছে আমি ভুল বলছি না। তৃষা হালকা কাঁপা গলায় বলল, তাহলে আপনি বলতে চাইছেন ভালোবাসা এক প্রকার প্রতিজ্ঞা? হ্যাঁ, প্রতিজ্ঞা, সমর্পণ বা অবিচ্ছেদ্য বাঁধন। যেমন নদীকে তার স্রোত থেকে আলাদা করা যায় না, তেমনি ভালোবাসাকে তার সমর্পণ ছাড়া কল্পনা করা যায় না। তৃষার চোখ ভিজে আসে, কেন আসছে সে জানে না, তবুও সে বুঝতে দেয় না। তবে মনটা যেন কেমন করছে। এই মানুষটা নাকি ভালোবাসতে জানে না, হিংস্রতায় গড়া। তবে তৃষা আজকে বারংবার একটা যত্নশীল মানুষকে আবিষ্কার করছে। আচ্ছা, এমন তো নয় তার খারাপ আচরণের পেছনে ভয়াবহ কোনো অতীত আছে? তৃষার তখন ঠান্ডা লাগছে। প্রেম তাকে বলল, কিছু চাই তোমার? ঠিক আছো? আমি ঠিক আছি, আমার কিছু চাই না, কিন্তু আমার তো তোমাকে চাই, মৃদু স্বরে বলল প্রেম। কিছু বললেন নাকি? হুম, ওইখানে অনেক ঠান্ডা, তাই না? তোমার কষ্ট হচ্ছে, চলো কেবিনে যাই। না না, এখানে থেকে এই ঠান্ডার মধ্যে আমি বরবাদ করব প্রেম ভাই? আমি তো অলরেডি তোমার তরে বরবাদ হয়ে গেছি। মানে? প্রেম তৃষা হাতটা টেনে ধরে চলতে চলতে বলল, যেই হারো বিচ্ছু মেয়ে তুমি, আমি জ্বালাচ্ছ প্রশ্ন করে করে, বরবাদ না হয়ে উপায় কই, চলো নিচে চলো। তৃষা মুখটা ভেংসি কাটল। তৃষার জবাব দিল না, কেবল তালে তাল মিলিয়ে তার এই হাড়ে বজ্জাত প্রেম ভাইয়ের সঙ্গে হাঁটা ধরল। ফজরের আজানের প্রতিধ্বনি বদ্ধ ঘরের চারপাশে গুঞ্জন করছে। কালো হুডি পরা মানুষটির সোফায় পা ঝুলিয়ে বসে আছে। সামনের টেবিলে রাখা গাঢ় টকটকে লাল গোলাপের গুচ্ছ যেন রুমের অন্ধকারে আরো উজ্জ্বল হয়ে উঠেছে। লোকটি নাকের কাছে গোলাপের ঘ্রাণ টেনে চোখ বন্ধ করে ফেলল। মুখোশটি টেবিলের উপর রেখে সে ফুলের পাপড়ি ছিঁড়ে পুরো ঘরে ছড়িয়ে দিল। পাপড়ি ছিঁড়তে ছিঁড়তে সে হেসে উঠল। ফোন থেকে বাজছে গান। লোকটি সুরের সঙ্গে তাল মিলিয়ে গাইতে লাগলো, তুমি ছাড়া আজ একা এমন স্বপ্নের লাশ ঘর, ভেঙে যাওয়া এই বুকের পাঁজর ধুধু মরু প্রান্তর, তবু প্রেম এসে ভালোবেসে আজও দেখা দিয়ে যায়, যেই ছুতে যাই আমি হাত বাড়াই, কেন দূরে সরে যায় প্রেম আমার ও প্রেম আমার। গান গাইতে গাইতে সে উঠে দাঁড়ালো। তারপর ধীরে সব জামা কাপড় খুলে ফ্রিজ থেকে বিরাট বরফের চাকা বাথ ট্যাবের ঠান্ডা জলে রাখলো। গোলাপের পাপড়িগুলো সেই জলে বিছিয়ে দিল। তারপর ছুরি হাতে বাথ ট্যাবে গিয়ে শুয়ে পড়ল। শান্তি যেন এখনো তার কাছে আসে না। অনিশ্চিত ও বিক্ষিপ্ত মানসিকতায় সে হাতের উপর ছুরি চালালো। রক্ত মিশে গেল বরফের জলে। তৃপ্তি যেন দ্বিগুণ হয়ে উঠল। একই গান বারবার বাজছে। বাথরুমের দেয়ালে ঝুলানো অসংখ্য ছবি, সবই মেয়েদের ছবি। পাশের দেয়াল থেকে একটি ছবি টেনে হাতে নিয়ে সে এসে বলল, তুমি আমায় কেন ছেড়ে চলে গেলে? দেখো, তুমি চলে গেছো বলেই তোমার মতো সব মেয়েদেরকে আমি নিজ হাতেই সাফাই করি। ওরাও যে তোমার মতোই কাউকে ভালোবাসে, অন্য কারোর সঙ্গে ঘর বেঁধেছে, ওদেরও তো শাস্তি প্রাপ্য। বলেই সে হেসে উঠল, কিন্তু হাসি যেন তার হৃদয়ের ভাঙা টুকরোগুলোকে আরও প্রকটভাবে প্রকাশ করল। চোখের কোনো অল্প অশ্রু ঝরে যায়। তার হাসি ও দুঃখের এক অদ্ভুত সংমিশ্রণ হয়ে তার মুখের রেখা মিহি করে দিল। হাসি আর কান্না দুটি অনুভূতি একত্র হয়ে তার জীবনের অপরিহার্য অংশ হয়ে গেছে। তার প্রতিটি শ্বাস, প্রতিটি কম্পন অতীতের দীর্ঘ একাকিত্বের গল্প বলছে। হঠাৎ হয়ে অনুভব করল তার ঠিক পাশে কেউ দাঁড়িয়ে আছে। মুহূর্তে চোখ স্বাভাবিকভাবে বন্ধ হলো। মেয়েটি ধীরে ধীরে তার মাথায় হাত রাখল, কোমলভাবে কপালে চুমু এঁকে দিল। ছেলেটি চোখ বন্ধ রেখে তার মাথার পেছনে হাত রাখল। ধীরে ধীরে মেয়েটি তার সামনের দিকে চলে এলো। চোখ খোলার সঙ্গে ঠোঁটের কোণে মৃদু মুচকি হাসি ফুটল। মেয়েটি হেসে বলল, তুমি আমাকে কতখানি মিস করেছ? ছেলেটি গভীর কণ্ঠে উত্তর দিল, যতখানি মিস করা উচিত। শব্দগুলো ঘরে প্রতিধ্বনি করল এবং সেই প্রতিধ্বনি তাদের মধ্যে অদৃশ্যভাবে একটা বন্ধন রচনা করল। তারপর ছেলেটি মেয়েটিকে বাথটাবের মধ্যখানে বসে ফিসফিস করল, মাই ব্লাড রুট কাম। মেয়েটি ধীরে তার কাছে এগোলে তাদের ঠোঁট
একে অপরকে স্পর্শ করলো, ঠোঁটের স্পর্শে স্নায়ু ছুঁয়ে গেল, হৃদয় গাঢ়ভাবে কম্পিত হলো। হাতের স্পর্শ, নিঃশ্বাসের মিলন, চোখের দৃষ্টি সব মিলিয়ে ঘরে অদ্ভুত আবেশের ছায়া নেমে আসে। ছেলে তার হাতে মেয়েটিকে ধরল, তার গাঢ় চোখের গভীরতায় মেয়েটি হারিয়ে গেল। তাদের শরীর, হৃদয়, মন সব মিলিয়ে এক অনন্ত সংযোগে পরিণত হলো। যুবরাজের প্রথম দেখায় ওই রাজনীতিবিদের মেয়েকে পছন্দ হয়ে যায়। দেরি না করে সেই রাতে কাজী ডেকে এনে বিয়ের কাজটা জলদি সারল সে। আগেরবার একজন ঠ্যাঙা দেখিয়ে গেছে, বউকে বিয়ের পর জেনেছে এই মেয়ে নাকি আগের থেকেই যুবরাজকে পছন্দ করত। মানে কি আর বলবে, একেবারে লটারি পাওয়ার মতো খুশি হয়েছিল এই কথা শুনে। এখন সুখে শান্তিতে সংসার করে তৃষাকেও দেখিয়ে দেবে কোন সোনা সে হাতছাড়া করেছে। সকাল সকাল তৃষার বাবা মা যুবরাজের কাছে এসেছিল, মেয়ের বিষয়ে সাহায্য চেয়েছে। যুবরাজের ইচ্ছে হচ্ছিল না, তবু বলল দেখব। বাসায় আসার পর থেকে তৃষার মনটা ছটফট করছে। কিছুই আর তার ভালো লাগছে না, এখন কাউকে আর ভালো লাগছে না, কারো কথা মনে করতেও ইচ্ছে করছে না। চোখের সামনে বারবার শতবার একটি মুখে ভাসছে। রাতে বলা প্রতিটা কথা কানে কেউ যেন ফিস ফিস করে আওড়াচ্ছে। এভাবে কি কেউ ভালো থাকা যায়? মন বলছে প্রেম ভাইয়ের মধ্যেও অন্যরকম কিছু একটা আছে। মন কেন বারবার চুম্বকের মতো প্রেম নেওয়াজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এসব কিন্তু ঠিক হচ্ছে না, একেবারে ঠিক হচ্ছে না। বাসায় আসার পর সারাটা দিন কেমন যেন মনটা বেকুল বেকুল লেগেছে। কি নেই এমন একটা প্রশ্ন মনে হচ্ছে। যখন মনকে জিজ্ঞেস করলো, মন বলল প্রেম ভাই নেই। এমন তো কখনো কারোর জন্য অনুভব হয়নি। এখানে এসেছে ঠিক করে পড়ালেখা করতে, কিন্তু ওই পড়ালেখা বাধে সব হচ্ছে যা না হওয়া উচিত, সেই সকল কিছু হচ্ছে। রুমের মধ্যে অনেকক্ষণ এভাবে বসে ছটফট করে অবশেষে তৃষা না পেরে সুন্দর করে তৈরি হলো। সুন্দর একটা জামা পরে সাজলো। ওই যে গত রাতের প্রেম ভাই তাকে একটা জামা দিয়েছিল না, সেথায় এখনও তার পারফিউমের গন্ধ লেগে আছে। তৃষা নাকের কাছে নিয়ে গন্ধ শুকলো। তারপর জামা রেখে এক পা দুপা করে নিচে নেমে হাঁটা শুরু করলো প্রেম নেওয়াজের হাউস অফ লাভের দিকে। এই লোকের বাড়ির নাম এমন, নিজের নামটাও এমন, তাও বলবে ভেতরে নাকি প্রেম ভালোবাসা নেই। ওইসব নিয়ে নাকি তার কোনো ধারণা নেই। তৃষা প্রেমের বাড়ির কাছে যায়, দরজাটা খোলায় টুকটুক করে ভেতরে প্রবেশ করে সিঁড়ি বেয়ে দোতলায় প্রেমের রুমের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবলো তৃষা। দরজায় তো পাসওয়ার্ড মারা থাকে, আজকেও কি আছে? আল্লাহর নামে দরজা খুলতে তৃষা চিৎকার করে ওঠে, আল্লাহ, প্রেম ভাই আপনার লজ্জা নেই? প্রেম জলদি প্যান্টটা উপরে তুলে ভাবলে সিনভাই বলে, কারো রুমে আসলে নক করতে হয়। এখন প্রাকৃতিক দৃশ্য দেখে কেমন মজা লাগলো। কি যে বলেন প্রেম ভাই, দেখার আর সুযোগ কই পেলাম। নিচে তো ব্র্যান্ডেড জিনিস পরেছেন, কেন তুমি পরবে নাকি? চলে ট্রাই করতে পারো সোনা। না যেন তোমারটা তুমি পরো, তুমি পরবে আর আমি সে দৃশ্য দেখব, তাতেই আমার চলবে। প্রেম ভুরু কুঁচকে তাকাতেই তৃষা চুপসে যায়। তৃষা পারফিউমের বোতলে হাত দিতে প্রেম বলে উঠল, 1,20,000 ওইটা। আগামী 5 বছর নেওয়াজ বাড়িতে কামের বেটির সকল কাজ করলেও তো ওই টাকা উসুল হবে না। এত বড় অপমান না করলেও পারতেন। প্রেম নেওয়াজের আবার ছোট জিনিসে পোষায় না। তৃষা লজ্জায় মুখে হাত দিতে প্রেম মুখটা কুঁচকে বলল, তৃষার শরীর সুস্থ আছে, চলো ডাক্তারের কাছে যাই। মনের অসুখ ডাক্তারের ঔষধে ভালো হয় না গো প্রেম ভাই, তাহলে ঝাড়ু এনে দেই 2টো বাড়ি। প্রেম ভাই বলে, শোনা আচ্ছা আমি এখন আসি, অনেক কাজ আছে। তৃষা মুখ বাঁকিয়ে চলে যেতে নিয়ে মনে মনে শোধায়, একবার জিজ্ঞেস করুন কোথায় যাচ্ছি? থামতে বলুন প্রেম ভাই। তৃষা যার জন্য ঘুরতে, প্রেম পেছন থেকে তার হাত ধরে টেনে নিজের কাছে আনতে তৃষা প্রেমের চোখে চোখ রাখল। কেমন জানি অন্যরকম অনুভূতি হলো তার। প্রেম তৃষার চুলে হাত বুলিয়ে নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে গন্ধ শুকলো। তারপর বলল, কোথায় যাওয়া হচ্ছে? জাহান নামে। ওখানে তোমায় একা ছাড়ি কি করে? তাহলে চলুন, ঠিকানা প্লিজ। বাংলা বাজার বইয়ের দোকান। বই কিনতে যাবে? আমার কাছে সব বই তো আছে, এখান থেকে নিয়ে পড়তে পারো। উপন্যাসের বইয়ের কথা বলছিলাম। টাকা আছে? আচ্ছা টাকা লাগবে না, প্রেম নেওয়াজ তো নিজেই একটা টাকার গোডান, সেই না হয় তোমার সঙ্গে যাবে। আপনি যাচ্ছেন? যাই, যদি কারো উপকারে আসতে পারি। তবে বদলে কি দেবে? যা আপনার খুব দরকার। কি দরকার? প্রেম আরো কিছু বলার আগে তৃষা পাউসু করে প্রেমের শার্টের কলার টেনে
তাকে নিজের কাছে নিয়ে আসে, ঠোঁটে মুহূর্তে এঁকে দেয় ভালোবাসার পরশ। ভালোবাসার উষ্ণতায় হারিয়ে যায় সে। প্রেমও তাকে শক্ত করে চেপে ধরে, কোমরে হাত রেখে টেনে জড়িয়ে নেয় বুকে। এই আমার কি দরকার রিটার হার্ট। তৃষার মুখের সামনে প্রেম তুড়ি বাজাতে হুঁশ ফিরল তার। এই মেয়ে মুখে কয় কেজি লাল রং লাগিয়েছ, নিশ্চিত কম দামি ভেজাল প্রোডাক্ট, নইলে মুখ এমন লাল হয়ে কেন যাচ্ছে হঠাৎ। তৃষা ভালো করে প্রেমকে দেখল, তার মানে কিছুই হয়নি তাদের মাঝে। স্যাহ, কি বাজে কল্পনা ছিল। প্রেম ভাই জানলে কি হবে, কি লজ্জা কি লজ্জা। বাংলা বাজার বইয়ের অদ্ভুত নগর কেন্দ্র, যেখানে বইয়ের পাহাড় মানুষ গড়া নগরের কোলাহলকে ম্লান করে দেয়। সরু গলিপথগুলোতে ধুলো মলিন কাঠের তাকে গিজ গিজ করে বইয়ে ঠাসা, যেন শতাব্দীর জ্ঞান ভাণ্ডার একত্রিত হয়ে এখানে বসত গেড়েছে। দোকানের সাইনবোর্ডগুলো বিবর্ণ, তবু অক্ষরগুলোয় লেগে আছে অমোঘ টান। কালির গন্ধ আর মলাটের গন্ধে ভরে উঠেছে বাতাস। বই বিক্রেতা সিংহাসনবিহীন রাজা, এই যে তাদের কণ্ঠে বাজে দর কষাকষি সুর। পাঠকজনেরা যেন ধন শিকারী খুঁজে বেড়াচ্ছে হারানো কোনো মহাগ্রন্থ বা দুর্লভ সংস্করণ। এসব তো কোনো রূপকথা থেকে কম যায় না। দিনের প্রখর রোদে ধাতব ছাদের নিচে উষ্ণতা জমে উঠেছে। তৃষা বই দেখছে, দাম দর কষাকষি করছে। প্রেম তাকিয়ে আছে তার দিকে, কে ভাবছে কে জানে। কিন্তু তৃষার এখন সেসব দেখার সময় নেই। প্রেম ভাই বলেছে বই কিনে দিবে, টাকা তো তার পকেট থেকে যাচ্ছে না, যাচ্ছে প্রেম নাজের পকেট থেকে। তৃষার তাতে কি, তবে একটু পর পর আবার অনেক কিছু মনে হচ্ছে। এই যেমন প্রেম ভাইয়ের টাকা, ইন ফিউচার তো তারও টাকা হতে পারে, হতে পারবে। এটা ঠিক হবে, হওয়ার রাস্তাটা বড্ড বেশি কঠিন। যেই শক্ত মনের মানুষ। তৃষা এক হাতে নীল শাড়ির আঁচল সামলে, অন্য হাতে বইয়ের পাতা উল্টাচ্ছে। দোকানের সাথে দর কষাকষিতে তার দৃঢ় কণ্ঠ, না ভাই এই দামে বই বিক্রি চলবে না, দেখেন না মলাটটা তো প্রায় ছিঁড়েই গেছে। প্রেম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে, ঠোঁটের কোনো অদৃশ্য হাসি। দোকানি বিরক্ত হয়ে তাকায়, কিন্তু শেষমেশ কিছুটা কম দামে বইটা এগিয়ে দেয়। তৃষা বইটা হাতে নিয়ে ফিসফিস করলো, প্রেম ভাই জানেন বই কেনা আসলে প্রেমের মতো। দর কষাকষি আছে, জেদ আছে, শেষে যদি মনের মতো পাওয়া যায় তাহলে আনন্দের শেষ নেই। প্রেম তাকিয়ে থাকে তার চোখে, কিন্তু সব প্রেমের দাম দেয়া যায় না। কিছু তো এমন আছে যেটার দাম চুকানো অসম্ভব। তৃষা হেসে ওঠে, বইটা বুকের কাছে টেনে ধরলো। আপনি বলতে চাইছেন কিছু বই বা কিছু মানুষ অমূল্য? কিছু বই যেমন বারবার পড়লেও পুরনো লাগে না, কিছু মানুষও আছে যাদের কাছে ফিরে আসতে ইচ্ছে করে প্রতিদিন, বারবার শতবার, তারা কখনো পুরনো হয় না।